18 ডিসেম্বর 22 ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে? ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। নির্বাচন করার সাহস পেলেন কিভাবে, জানালেন আসিফ মাহমুদ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সর্বশেষ জানাবো, মোস্তাফিজের মতো বোলার বিশ্বে আর নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 18 ডিসেম্বর 22 ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে? বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার 15 ডিসেম্বর ভরিতে 1470 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। বাজস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার 15 ডিসেম্বর সমন্বয় করে কার্যকর করা এই দামেই বৃহস্পতিবার 18 ডিসেম্বর স্বর্ণ বিক্রি হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 2,17,760 টাকা, যা সোমবার ছিল 2,15,597 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,07,211 টাকা, যা সোমবার ছিল 2,05,800 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,77,643 টাকা, যা পূর্বে সোমবার ছিল 1,76,395 টাকা। এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,47,900 টাকা, যা সোমবার ছিল 1,46,838 টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। বাজস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের। ইরানের পারমাণবিক স্থাপনায় 12 দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় 6 মাস পর এই হুঁশিয়ারি দিলেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের। জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়ে বলেন, ইসরায়েলের ধ্বংসের শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই। সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে। তিনি বলেন, পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হলো এই প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তা নিশ্চিত করা। এ সময় মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানে প্রশংসা করেন। তার মতে, এই অভিযান ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে। বার্নিয়ে আরও বলেন, ইরানের পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্যতা এক মুহূর্তেই আয়াতুল্লাহদের শাসন বুঝতে পেরেছে, তবু তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি। ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমরা এমন কোনো খারাপ চুক্তি হতে দেব না। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে। যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করেন, ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল। ইরানের দাবি অনুযায়ী গত জুন মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় তাদের 1000-এরও বেশি নাগরিক নিহত হন। জবাবে ইরান ইসরায়েলের দিকে 500-টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100টি ড্রোন ছড়ে। ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হন। নির্বাচন করার সাহস পেলেন কিভাবে, জানালেন আসিফ মাহমুদ। সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় অর্থের অভাবের কথা প্রকাশ করার পর অস্ট্রেলিয়া প্রবাসী এক নারী অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে 50,000 টাকা সহায়তা পাঠান। ওই সহায়তার সঙ্গে তিনি অনুপ্রেরণাও দেন। আমাদের জনগণের রিপ্রেজেন্টেটিভ হওয়া প্রয়োজন। গণ অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি। বৃহস্পতিবার 18 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আসিফ মাহমুদ। পোস্টে তিনি বলেন,
ওই সহায়তা দিনেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পান। তিনি উল্লেখ করেন, যেভাবে লাখো মানুষের মিছিল গণভবন পর্যন্ত পৌঁছে দিয়েছিল এবং স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল, তেমনি জনগণের শক্তি তার এগিয়ে চলার প্রেরণা। আসিফ মাহমুদ বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থনই তার একমাত্র ভরসা। নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা আরও জানান, প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক আহ্বান করা হলে ইতিমধ্যে ৬,২৮৪ জন আবেদন করেছেন। আবেদনকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ঢাকা ১০ আসনের বাসিন্দা। দ্রুতই আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাবে বলেও তিনি জানান। পোস্টের শেষে পাশে থেকে সাহস জোগানোর জন্য সকলকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ। ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের ছাড়া আর বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজল ইসলাম পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়িত চালায় বলেও উল্লেখ করা হয় অভিযোগে। মোস্তাফিজের মতো বলার বিশ্বে আর নেই। আইপিএল এর ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৯,২০,০০,০০০ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ এমন দাম পাওয়ায় খুশি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মোস্তাফিজের পুরো মৌসুমে খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে। সে সময় বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে, সেজন্য পুরো আইপিএল এ খেলা হবে না তার। ২৬ মার্চ শুরু হবে আইপিএল। বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, আইপিএলে আরও বেশি বাংলাদেশের ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও অনেক ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত। তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা সুযোগ পেলে তাদের মান আরও বাড়বে। মোস্তাফিজের সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়াটা গর্বের বিষয়। কেন মোস্তাফিজকে নিয়ে এমন কারাকারি পড়ে গেল আইপিএলে? আশরাফুল জানালেন, তার কারণ তার বিশেষ দক্ষতা যে আছে সেটা পরিষ্কার, আর সেটাই এই চাহিদা তৈরি করে। সে আলাদা এবং বলা যায় তার মতে বলার বিশ্বে আর নেই। মোস্তাফিজকে ব্যাখ্যা করতে গিয়ে মুত্তিয়া মুরালিধরের প্রসঙ্গ টানলেন আশরাফুল। তিনি বলেন, আমি নিজে মুত্তিয়া মুরালিধরের বিপক্ষে খেলেছি। তিনি একজন ডানহাতি অফ স্পিনার। মোস্তাফিজ যদিও একজন ফাস্ট বোলার, তবুও সে বলের উপর মুরালির মতোই অনেক রিভলিউশন তৈরি করে। তাকে খেলা খুবই কঠিন, আর উইকেটে যদি সামান্য সহায়তা থাকে তাহলে বল গ্রিপ করায় কাজটা আরো কঠিন হয়ে যায়। প্রধান নির্বাচনকে গাজী আশরাফুলের সঙ্গে একমত। তিনি বলেন, আমরা অনেক সময় অনেক খেলোয়াড়ের মূল্য বুঝতে পারি না। আইপিএল এর নিলামে অনেক অভিজ্ঞ ও টেকনিক্যাল মানুষ থাকেন যারা একজন খেলোয়াড়ের প্রকৃত মূল্য বুঝতে পারেন, জানেন কতটা প্রভাব রাখতে পারে কোন খেলোয়াড়। মোস্তাফিজের ক্ষেত্রে সেটাই হয়েছে। এখন মোস্তাফিজের ওপর বাড়তি চাপ, তাকে পারফর্ম করতে হবে। এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র মোস্তাফিজই দল পেয়েছেন। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কেকেআর এর জার্সিতে আইপিএলে খেলবেন মোস্তাফিজ।